প্রায় 60,000 টাকা বাজেট দিয়ে আপনি কি Exynos 1680 এই প্রসেসরওয়ালা একটা ফোন কিনবেন, নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর মতো ফ্ল্যাগশিপ ফোন কিনবেন? সেটা সম্পূর্ণ আপনার মনের ইচ্ছা। তবে আমরা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি A57 এর কথা। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটাতে Exynos 1680 প্রসেসর দিয়ে বাজারে এসেছে। কেমন পারফরমেন্স, কেমন হলো বিল কোয়ালিটি, সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আমরা যদি গত বছরের গ্যালাক্সি A56 এর সাথে A57 এর কিছুটা কম্পেয়ার করি, সেখানে কিন্তু প্রসেসর হিসেবে ছিল 1580 চিপসেট, এবং এই বছর কিন্তু সেটা এসেছে 1680 এই সিরিজের চিপসেট দিয়ে। তো গত বছরের তুলনায় এখানে কিন্তু ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটিতে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে, যেখানে গত বছর A56 এ 7.4 মিলিমিটার থিকনেস ছিল, এখানে A57 এ কিন্তু 6.9 এ সেটা কমিয়ে আনা হয়েছে। এতে কিন্তু ফোনটা অনেকটাই স্লিম হয়েছে। ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আপনি রাইট সাইডে কিন্তু ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাবেন, লেফট সাইডে পুরোটাই ক্লিন রাখা হয়েছে, এবং ডাউন সাইডে কিন্তু চার্জিং পোর্ট, স্পিকার এন্ড সিম ট্রে পেয়ে যাবেন। এখানে আপনি এট এ টাইম দুইটা সিম ইউজ করতে পারবেন, হয়তো দুইটা ই সিম কিংবা দুইটা ফিজিক্যাল সিম, অথবা একটা ই সিম একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। প্রোটেকশন হিসেবে কিন্তু এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস মোস্ট লেভেল 5 এর সাপোর্ট পেয়ে যাবেন। সামনে পিছনে দুই জায়গায় কর্নিং গরিলা গ্লাস এই সাপোর্ট পেয়ে যাবেন, এবং এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লে হিসেবে কিন্তু এখানে কমপ্লেন করার কোনো জায়গা রাখে না, কারণ স্যামসাং এর ডিসপ্লে টপনচ ডিসপ্লে, আইফোনও কিন্তু স্যামসাং থেকে ডিসপ্লে নিয়ে থাকে। এখন আসি এর পারফরমেন্স সেক্টরে। এই ফোনটিতে কিন্তু Exynos এর 1680 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটাকে যদি আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 কিংবা মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 বা 8400 এই সিরিজের প্রসেসরের সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মোটামুটি সিমিলার পারফরমেন্সই করে, কিন্তু স্ন্যাপড্রাগন অ্যান্ড মিডিয়াটেকের ওই দুইটা প্রসেসর কিন্তু যেই জিপিইউ বা গেমিং সেক্টর, ওইখানে কিন্তু গ্রাফিক্সে কিছুটা এগিয়ে থাকে। সেই জন্য কিন্তু সেইটা দিয়ে আপনি গেমিং এর জন্য ভালো একটা পারফরমেন্স পাবেন। Exynos এর এই প্রসেসরটা দিয়ে তেমন একটা গেমিং এ আপনি পারফরমেন্স করতে পারবেন না। আপনি যদি এই ফোনটা হেভি গেমিং এর জন্য নিতে চান, সেক্ষেত্রে দূরে থাকাই ভালো হবে। এটা দিয়ে আপনি হেভি গেমিং করতে পারবেন না। এটা দিয়ে আপনি মোটামুটি মাল্টিটাস্কিং, মোটামুটি মানের যদি মিড লেভেলের গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন। এই প্রসেসরটা তেমন একটা গরম হয় না যদিও বা, তারপরও কিন্তু এটা দিয়ে যদি আপনি হেভি গেমিং করতে চান, সেক্ষেত্রে হয়তোবা কিছুটা লেটেন্সি কিংবা ফ্রেম ড্রপের দেখা পেয়ে যাবেন। এটা দিয়ে যদি আমরা ফ্রি ফায়ার কিংবা পাবজির কথা বলি, সেক্ষেত্রে ফ্রি ফায়ার আপনি হাই গ্রাফিক্সে রেখে সুন্দরভাবে স্মুথলি প্লে করতে পারবেন। পাবজির ক্ষেত্রে সেটা 60 FPS এ রাখলে মোটামুটি ভালো মানের একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এন্ড এই দামে যদি আমরা অন্যান্য আরো যেসব ফোন আছে, সেই সব মিড লেভেলের যে ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলো আছে, সেই ক্ষেত্রে তাকাই, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট যে প্রসেসরগুলো আছে, সেই প্রসেসরওয়ালা ফোন অনায়াসেই নিতে পারেন। যদি আপনি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে এই ফোনটা দেখতে পারেন। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 এর সাপোর্ট পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, এবং One UI 8.5। One UI নিয়ে কিন্তু কোনো কথাই থাকতে পারে না। আমার কাছে ইউআই এর জগতে সবচাইতে ভালো ইউআই মনে হয় এই One UI। ইউআই নিয়ে এখানে কোনো কমপ্লেন থাকতেই পারে না। 6 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েডের আরো 6টা আপডেট পেয়ে যাবেন। সেক্ষেত্রে ধরা যায় অনেকটাই এগিয়ে থাকবেন। আপনি যদি একটা লং লাস্টিং ফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে এটা দেখতে পারেন। ফোনটিতে স্টোরেজ টাইপ কিন্তু 3.1 পেয়ে যাবেন, এবং আমরা যদি এর AnTuTu স্কোর দেখি, সেখানে কিন্তু AnTuTu ভার্সন 11 যেটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 13 লক্ষের কাছাকাছি স্কোর করতে পেরেছে এই ফোনটা, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 4 কিংবা 7 Gen 4 মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 সিমিলার পারফরমেন্স করে। ওই গেমিং এর দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে এই Exynos প্রসেসরটা। ফোনটি 8GB 12GB এবং 128GB 256GB এবং 512GB এইসব স্টোরেজ টাইপে পাওয়া যাবে। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নেবেন। ফোনটিতে ক্যামেরা হিসেবে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার পেয়ে যাবেন, যেখানে আবার OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। ক্যামেরাতে ভালো মানের একটা পারফরমেন্স পেয়ে যাবেন, মোটামুটি ভালো মানের ডিটেলস অ্যান্ড এইচ ডিটেকশন খুব ভালো মানেরই পাওয়া যায়। এবং এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার ব্যবহার করা হয়েছে।
অ্যান্ড ফ্রন্ট ফেসিং এ কিন্তু 12 মেগাপিক্সেলের একটি সেলফি শটার ব্যবহার করা হয়েছে। দুই জায়গায় কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে 30 FPS পর্যন্ত। এখানে 8K হলে মনে হয় জিনিসটা আরো ভালো হতো, এই জায়গায় কিন্তু অনেকটাই কমতি হয়ে যায়। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার স্যামসাং এর জন্য অনেকটাই ক্যাপাবল, কারণ স্যামসাং এর যে অপটিমাইজ সেখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার আপনার জন্য হয়তোবা এনাফ হয়ে যাবে। এবং এখানে IP68 ডাস্ট টাইট ওয়াটার রেসিস্ট্যান্সের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া স্টুডিও স্পিকার তো থাকছে। ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু পাবেন না। এখন আসি এই ফোনটা কাদের জন্য ভালো হবে বা কারা এটা অ্যাভয়েড করবে। যারা একটি ফোন দীর্ঘদিন ইউজ করতে চান, অর্থাৎ এখানে কিন্তু 6টা মেজর আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ 6 সালের অ্যান্ড্রয়েড সাপোর্টও আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি একটি লং লাস্টিং ফোন চান সেক্ষেত্রে এই ফোনটা দেখতে পারেন। এছাড়া ডে টু ডে লাইফের যেই টুকটাক কাজগুলো আছে, এছাড়া হালকা পাতলা গেমিং করতে চান, ফ্রি ফায়ার কিংবা পাবজি যেটাই হোক, মোটামুটি মানের গেমিং করেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনারা দেখতে পারেন। এছাড়া ক্যামেরাতেও এটা ভালো হবে, ডিসপ্লেতেও ভালো হবে, অর্থাৎ আপনি মাল্টিমিডিয়া কনজামিং এর জন্য কিন্তু এই ফোনটা দেখতে পারেন। কারা এটা অ্যাভয়েড করবেন? যারা হেভি গেমার, যারা দিনরাত 24 ঘন্টায় গেমিং করতে থাকেন, তারা আমি বলবো এই বাজেটে কিন্তু ফ্ল্যাগশিপ কিলার মিড বাজেটের যে ফোনগুলো আছে সেইগুলো দেখতে পারেন। সেখানে ভালো মানের চিপসেট পেয়ে যাবেন এবং পারফরমেন্সও সেখানে ভালো থাকবে। তো মোট কথা, আপনি 1680 এক্সিনোসের এই প্রসেসরটা কিন্তু একেবারে ফেলে দিতে পারবেন না। মোটামুটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4, 7 Gen 4 কিংবা মিডিয়াটেক 8300, 8400 এই সিরিজের প্রসেসরের সাথে অনায়াসেই কম্পেয়ার করতে পারেন। তবে গেমিং এর সেক্টরটাতে কিছুটা পিছিয়ে থাকবে এক্সিনোসের প্রসেসর। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন।